আমার ভাবিমা হওয়ার পর বেশ একাকিত্ব বোধ করছিলেন। তার এবং আমার দাদার মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল। এরই মধ্যে আমি তাদের বাড়িতে যাই, আর আমাকে দেখে ভাবি খুব খুশি হন। একদিন আমি ভাবির ঘরে হঠাৎ করে ঢুকে পড়ি যখন তিনি তার শিশুকে খাওয়াচ্ছিলেন। সেদিনের ঘটনাটি আমাদের দুজনের জন্য কিছুটা অস্বস্তি করছিল। আমি পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ক্ষমা চেয়ে বেরিয়ে আসি। এক রাতে ভাবি হঠাৎ আমার ঘরে আসেন। আমি বুঝতে পারলাম তিনি মানসিক চাপে আছেন। কিছু না বললেও তার চোখে ক্লান্তির চিহ্ন স্পষ্ট ছিল। তিনি বললেন, আমার দিনগুলো খুব কঠিন যাচ্ছে, একটু মানসিক সমর্থন দরকার। এরপর তিনি এসে আমার পাশে বসেন। আমরা কিছুক্ষণ কথা বললাম। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। সেই রাতটি আমাদের সম্পর্কের জন্য নতুন একটি অধ্যায়ের শুরু ছিল, যেখানে সহানুভূতি আর বন্ধুত্ব আরও গভীর হয়। আমার ভাবি ছিল অনেক সুন্দর দেখতে। তিনি সবসময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসত। বিয়ের পর তিনি একটু স্বাস্থ্যবান হয়ে যায়, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করবেন না দয়া করে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি অনেকদিন পর আমার দাদার বাড়ি যাচ্ছিলাম। সেখানে যাওয়ার আগে জানতাম না যে দাদার স্ত্রী আমার সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তুলবেন যা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তাদের বিয়ের পর থেকে আমি আমার ভাবির সাথে খুব কমই দেখা করেছিলাম। মাঝে মাঝে দাদার ফোনে কথা হলেও ভাবির সাথে তেমন যোগাযোগ ছিল না। দাদার একটি ছেলে হয়েছে, এখন তার বয়স 6 মাস, কিন্তু আমি এখনো ছেলেটিকে দেখতে যেতে পারিনি। তাই কিছুদিনের জন্য সময় বের করে দাদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে পৌঁছানোর পর প্রথমেই আমার ভাবির সাথে দেখা হলো। প্রথমে তাকে চিনতে পারিনি, কারণ তিনি এখন অনেকটাই পরিবর্তিত, বেশ মোটা হয়ে গেছেন। এরপর ধীরে ধীরে তাকে চিনে ফেললাম। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং তার বাচ্চাটির সাথে অনেক মজা করে খেললাম। সন্ধ্যায় যখন দাদা বাড়ি এলেন এবং আমাকে দেখলেন, তখন তিনি খুব খুশি হলেন। আমার দাদা রাহুল দা আমাদের পরিবারের বড় ভাইদের মধ্যে একজন ছিলেন। আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট চাচার ছেলে, আর রাহুল দা ছিলেন সবচেয়ে বড় চাচার ছেলে। ছোটবেলায় রাহুল দা আমাকে অনেক ভালোবাসতেন, আর পরিবারের ছোট হওয়ায় সবাই আমাকে আদর করতেন। এখন ভাবি যে আমাকে এতটা যত্ন নেবেন তা আমি ভাবতেও পারিনি। 2 দিন দাদা ও ভাবির সাথে থেকে আমি বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই ভাবি আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, বাচ্চা হওয়ার পর থেকে আমি কোথাও যেতে পারিনি। যদি তুমি আরো কিছুদিন থেকে যাও তাহলে আমার কিছুটা সাহায্য হবে। তোমার দাদাও কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, তখন তুমি থাকলে আমার জন্য ভালো হবে। আমি তখনই আমার পড়াশোনার পরীক্ষা শেষ করে দাদার বাড়ি এসেছিলাম, আর ছুটিও ছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কিছুদিনের জন্য সেখানে থেকে যাই। ওই শহরে আমার কিছু বন্ধু ছিল যাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল। সেই দিন আমি আমার ঘর থেকে স্নান করে বের হলাম। যেহেতু দাদার বাড়িতে থাকার পরিকল্পনা করিনি, তাই বেশি কাপড়ও সাথে আনিনি। আমি দাদার টি-শার্ট খুঁজে বের করার জন্য তার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবিকে সেখানে কোথাও দেখলাম না, আর দাদাও তখন ঘরে ছিলেন না। মনে হলো ভাবি হয়তো রান্নাঘরে ব্যস্ত, আর দাদা কোথাও কাজে ব্যস্ত ছিলেন। ভাবিকে কাজ থেকে ডেকে আনা ঠিক মনে করলাম না। সাধারণত সবার কাপড় আলমারিতে থাকে, তাই আমি নিজেই দাদার একটি টি-শার্ট নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি দাদার একটি টি-শার্ট পরে নিলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে একজন আমাকে জড়িয়ে ধরলেন। ভাবি হয়তো ভুল করে আমাকে দাদা মনে করে আলিঙ্গন করলেন। আমি দ্রুত তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও আমাকে ছাড়তে চাইলেন না এবং আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই দাদা ঘরে ঢুকলেন এবং ভাবিকে আমাকে জড়িয়ে ধরতে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দাদাকে দেখে ভাবি হঠাৎ পেছনে সরে গেলেন এবং বললেন, তুমি যখন দরজায় দাঁড়িয়ে আছো তবে তিনি কে? আমি তখন ঘুরে দাঁড়ালাম, আর ভাবি আমাকে দেখে হতবম্ব হয়ে বললেন, তুমি তো রাহুলের টি-শার্ট পরে আছো, তাই চিনতে পারিনি। দাদা এবং আমি দুজনেই এই ঘটনাটি মেনে নিলাম, কারণ আমরা বুঝতে পেরেছিলাম এটি নিশ্চয়ই একটি ভুল বোঝাবুঝি ছিল। এরপর দাদা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমিও সেখান থেকে সরে এলাম। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ভাবি কি বোঝাতে চাইছিলেন তা তখনও বুঝতে পারলাম না। দুপুর থেকেই দাদা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ রাতে তার ফ্লাইট ছিল। রাত 9টার দিকে তিনি ফ্লাইটের জন্য বেরিয়ে গেলেন। এরপরের কয়েকদিন আমি, ভাবি আর তাদের ছোট সন্তান বাড়িতে একাই ছিলাম। দাদা চলে যাওয়ার পর থেকে ভাবির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। সেদিন রাতে তিনি বললেন বাচ্চাটি ঘুমাতে পারছে না, তাই তাকে আমার ঘরে নিয়ে এলেন। বাচ্চাটিকে আমার কোলে রেখে তিনি একটু কাজ সেরে আসবেন বলে চলে যান। কিছুক্ষণ পর বাচ্চার খেলনাটি হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। খেলনাটি তুলতে গিয়ে তিনি নিচু হলেন, আর তখন তার শাড়ির আঁচল সামান্য সরে গেল, কিন্তু আঁচল ঠিক করাচ্ছে তিনি খেলনাটি তোলার দিকে বেশি মনোযোগ মনল, যা দেখে আমি একটু অস্বস্তিতে পড়লাম। পরে তিনি খেলনাটি তুলে আঁচল ঠিক করে নিয়ে বললেন, আজ সারাদিন রাহুলের যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, খুব ক্লান্ত লাগছে। এখন একটু বিশ্রাম না নিলে ভালো লাগবে না। এখন স্নান না করলে আমার মনের প্রশান্তিও হবে না। তুমি কি কিছু সময়ের জন্য তোমার ভাতিজেকে সামলাতে পারবে? আমি সম্মতি দিলাম এবং ভাবি বাচ্চাটিকে রেখে স্নান করতে চলে গেলেন। আমি বাচ্চাটির
বাচ্চাটির সাথে খেলতে থাকলাম। কিছুক্ষণ পর বাচ্চাটি কান্না করতে শুরু করলো, হয়তো ওর খিদে পেয়েছিল। আমি তাকে নিয়ে ভাবির ঘরে গেলাম, দেখলাম ভাবি চুল শুকাচ্ছেন। আমাকে দেখে তিনি বাচ্চাটিকে আমার হাত থেকে নিলেন। আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই ভাবি বললেন, আমার মাথা খুব ব্যথা করছে, মনে হয় না চুল ধোয়া উচিত ছিল। ভাবি মাথা ব্যথার কথা বললেন, তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে এলাম। নিজের জন্য 1 কাপ বানালাম, কারণ চা আমার অনেক দিনের সঙ্গী। ডিগ্রি পড়ার সময় রাত জেগে পড়াশোনা করতাম, তখন থেকেই চা পানের অভ্যেসটা লেগে গেছে। 2 কাপ চা নিয়ে ভাবির ঘরে ফিরলাম, তখন দেখলাম ভাবি বাচ্চাকে খাইয়ে দিয়ে শুয়ে আছেন। হঠাৎ চোখে পড়ল তার গাউনের কিছু অংশ একটু সরেছে, আর আমি তৎক্ষণাৎ দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিলাম। ভাবি আমাকে বললেন, দেবরজি, তোমার চোখ ফিরিয়ে নেওয়ার কি দরকার? তখন আমি তার পোশাক সম্পর্কে বললাম। তিনি দ্রুত তা ঠিক করলেন। আমি তার দিকে তাকালাম এবং কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ায় একটু লজ্জা পেলাম। ভাবি কোনো দ্বিধা ছাড়াই আমার সাথে কথা বলতে শুরু করলেন। চায়ের কাপ হাতে নিয়ে বললেন, তোমার বানানো চা বেশ ভালো হয়েছে। মাথার ব্যথাও যেন সেরে গেছে। চা শেষ করে আমি কাপগুলো তুলে রান্নাঘরে রাখলাম এবং তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন প্রতিদিনের মতো আমি সকালবেলা ঘরের বাইরে ব্যায়াম করছিলাম। সাধারণত ভাবি সকাল 9টার দিকে ওঠেন, তাই আমি জানতাম তিনি এত সকালে বেরোবেন না। আমি প্রতিদিন সকাল 7টায় উঠে ব্যায়াম শুরু করি এবং 8টার মধ্যে শরীর ঘামে ভিজে যায়। হঠাৎ 8টার সময় ভাবি তার ঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে এক্সারসাইজ করতে দেখে বললেন, তুমি তো এত ফিট আছো, আমাকে কখনো এক্সারসাইজ করার পরামর্শ দাওনি কেন? বাচ্চা হওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই, তুমি আজ থেকে আমার সাথে ব্যায়াম করতে শুরু করো। তারপর ভাবি শার্ট ও প্যান্ট পরে এলেন, যাতে তাকে একটু অন্যরকম লাগছিল। আমি নিজেকে সামনে নিলাম এবং ভাবিকে এক্সারসাইজের ধাপগুলো শেখাতে লাগলাম। এইভাবে আমাদের মধ্যে কথাবার্তা আরো বেড়ে যেতে লাগলো। মাঝে মাঝে ভাবি হঠাৎ দুপুরে আমাকে তার ঘরে ডেকে পাঠাতেন, যাতে তিনি কোনো সাহায্য বা পরামর্শ নিতে পারতেন। এরপর একদিন আমার এক বন্ধুর ফোন এলো যে এই শহরেই থাকতো। তাকে বললাম যে আমি ওই শহরে আছি এবং সে আমাকে দেখা করতে জোর করতে লাগলো। যখন আমি বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, ভাবি আমার পাশেই বসেছিলেন। আমি বাইরে যাওয়ার কথা বলতেই তিনি আমাকে থামিয়ে বললেন, এখন তো আমরা দুজনেই বাড়িতে আছি, তাই তুমি তোমার বন্ধুকে এখানে ডাকো, আমি তোমাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করব। আমি আমার বন্ধুকে বাড়িতে আসার জন্য ঠিকানা দিলাম এবং ভাবি সেদিন আমাদের জন্য নিজ হাতে খুব সুন্দর কিছু খাবার তৈরি করলেন। আমার বন্ধু সুনীল এলে ভাবি তার সঙ্গে বেশ ভালোভাবেই কথা বললেন, কিন্তু সুনীল চলে যাওয়ার পর ভাবি বললেন, তোমার এই বন্ধুকে ভালো লাগেনি, তার চোখের দৃষ্টি কিছু ঠিক ছিল না। মহিলারা পুরুষের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পারেন, আর ভাবি হয়তো সঠিকভাবেই সেটা ধরতে পেরেছিলেন। আমি ভাবিকে আশ্বস্ত করলাম, ঠিক আছে, আজ থেকে আমি শুধু তার সাথে বাড়ির বাইরে দেখা করব, আর কখনো তাকে বাড়িতে ডাকবো না। সেই রাতেই বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল, আর ভাবিও বেশ ক্লান্ত লাগছিলেন। আমি শিশুর কান্নার শব্দ শুনে ভাবির ঘরে গেলাম, তার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলাম। তখন ভাবি বললেন, ভাই, আপনি আমার আর আমার বাচ্চার যত্ন কেমন করে করছেন? রাহুল তো বাচ্চা কান্না করলে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আপনি আপনার ঘুম নষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ালেন। তার চোখে জল দেখা গেল। ভাবি বললেন, আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, আমি ভেবেছিলাম তার জন্য কিছু গরম পানীয় তৈরি করে আনবো। তখনই তিনি আমার হাত ধরে বললেন, কিছু আনার দরকার নেই, এটা আমার শারীরিক সমস্যার কারণে হচ্ছে এবং আগামী কয়েকদিন এমনটাই চলবে। ভাবি হঠাৎ করে তার মাথাটা আমার কাঁধে রাখলেন। আমি বুঝলাম সম্ভবত তিনি বেশ ক্লান্ত আর অসুস্থ বোধ করছেন। বাচ্চাটাও তাকে সারাদিন বিরক্ত করেছে। তাকে আরাম দিতে আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং মাথায় আলতো করে হাত বোলাতে লাগলাম। কয়েকদিন পর ভাবির শরীর আগের তুলনায় বেশ সুস্থ মনে হলো। ভাবি আমার ঘরে এলেন। আজ যেন তাকে দেখতে আরো সুন্দর লাগছিল। তিনি কালো রঙের একটি শাড়ি পরেছিলেন। ভাবি বললেন, ভাই, এই কয়েকদিনে আপনি আমার খুব যত্ন নিয়েছেন। বিয়ের পর থেকে রাহুল কখনোই আমার এতটা খেয়াল করেনি, অন্তত আমি মনে করতে পারছি না। আপনার মতো একজন স্বামী পেলে হয়তো আমার জীবনটা আরো সুন্দর হতো, কিন্তু কি করব, আমার ভাগ্যই খারাপ। আমি ভাবলাম অনেক মহিলাই তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করেন, হয়তো ভাবিও তেমন কিছু বলছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আরো কাছে এসে বললেন, ভাই, আপনার কাছ থেকে একটা বড় সাহায্য চাই। তিনি বললেন, গত কয়েকদিনে আপনার কাছ থেকে যে সমর্থন পেয়েছি সেটা কোনোদিন ভুলব না। ভাবি এত সহজভাবে কথাগুলো বললেন যে আমি কিছুটা বিস্মিত হলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, আপনি ঠিক আছেন তো? এসব বলার মানে কি? আমি বিষয়টিকে গভীরে নিতে চাইছিলাম না, তাই আলাপ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম। তখন হঠাৎ করে ভাবি কেঁদে উঠলেন, বললেন, আজ পর্যন্ত আমি অনেক কষ্ট মনে ধরে রেখেছি, আজ আপনার সামনে সবকিছু খুলে বলতে ইচ্ছে করছে। ভাবি বললেন, তোমার ভাই অনেকদিন ধরে অসুস্থ, আর তার প্রভাব আমাদের ছেলেও সহ্য করছে। জন্ম থেকেই আমার সন্তান দুর্বল। তোমার ভাইদের অসুস্থতার কারণেই এমনটা হয়েছে। যদি গাছের শিকড় দুর্বল হয়, তাহলে ডালপালা কি শক্তিশালী হতে পারে? আমি অবাক হয়ে বললাম, ভাবি, তুমি এসব কি বলছো? তোমার কথাগুলোর মানে পুরোপুরি বুঝতে পারছি না। ঠিক তখনই ভাবি আমার দিকে ফিরে আবেগপ্রবণ হয়ে বললেন, ভাই, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। এরপর তিনি তার ঘরে গিয়ে আমার ভাইয়ের কিছু মেডিকেল রিপোর্ট নিয়ে এলেন। বললেন, তোমার ভাইয়ের অসুস্থতা সম্পর্কে তুমি জানোই, আমার সন্তান
সন্তানও খুব অল্প বয়সে নানা সমস্যায় ভুগছে, আর আমি নিশ্চিত নই সে কতদিন সুস্থ থাকবে। এখন আমাদের কাছে খুব বেশি সময় নেই, তাছাড়া তোমার ভাই তো বাড়িতেও নেই। ভাবি আমাকে গভীরভাবে দেখলেন এবং বললেন, তুমি তো বুঝতে পারছো এই পরিস্থিতিতে একজন মায়ের কত কিছু চিন্তা করতে হয়। তিনি সাহায্যের অনুরোধ করলেন, আরও বললেন, আমার এমন এক স্বামীর